আসসালামু আলাইকুম। আমরা অ্যাডভান্স ডাটা কমিউনিকেশনের একটা চ্যাপ্টার পড়ছিলাম, ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক। তো এই চ্যাপ্টারের আরেকটা টপিক হচ্ছে এটিএম। তো এটিএম এর ফুল মিনিং কি? এটিএম মানে হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সফার মোড। ঠিক আছে, এটা একটা ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক। তো আমরা একটু আগে একটা ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক পড়েছি, সেটা হচ্ছে ফ্রেম রিলে। তো ফ্রেম রিলে এবং এটিএম এর মধ্যে পার্থক্যটা কি? এর মধ্যে পার্থক্য হচ্ছে ফ্রেমের সাইজ। আমরা ফ্রেম রিলেতে পড়েছিলাম ফ্রেমের সাইজটা থাকে ফিক্সড। আচ্ছা, ফ্রেমের সাইজটা থাকে ভেরিয়েবল। ঠিক আছে, আর এটিএম এর ভিতরে ফ্রেমের সাইজটা থাকে ফিক্সড। তাহলে এই এটিএম ডাটা কি করে? ফিক্স সাইজের ইউনিটে সেন্ড করে। এই ফিক্স সাইজের ইউনিটগুলোকে আমরা বলতেছি সেল। আচ্ছা, তো এটা আমি বলছিলাম যে এটিএম হচ্ছে একটা ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক। তো যেহেতু সে ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক, তাহলে এই ভার্চুয়াল সার্কিটের মাধ্যমে ফ্রেমগুলো যাবে। আচ্ছা, আর এটা হচ্ছে সে হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করে ডাটা কমিউনিকেশনটা করে। আচ্ছা, তাহলে এটিএম বলতে বোঝাচ্ছি আমরা একটা ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক যেটা হাই স্পিড সেল রিলে সুইচিং এবং মাল্টিপ্লেক্সিং টেকনোলজি। ঠিক আছে, তো সুইচিংটা কি? ওই যে ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক বলছি, তার মানে ভার্চুয়াল সার্কিটের মাধ্যমে সে সুইচিংটা করে। আর মাল্টিপ্লেক্সিং করে, তার মানে সে মাল্টিপ্লেক্সার ইউজ করে ডাটা ট্রান্সফারের জন্য। মাল্টিপল চ্যানেল থেকে মাল্টিপ্লেক্সিং কি? মাল্টিপ্লেক্সিং হচ্ছে মাল্টিপল চ্যানেলের ডাটাকে আমি সিঙ্গেল চ্যানেলে নিয়ে আসার যে কনসেপ্ট, সেটাকে বলা হচ্ছে মাল্টিপ্লেক্সিং। তো সে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করে, সেটা কি সেটা একটু পরে আমরা দেখছি। তো আর এটাকে বলতে সেল রিলে, মানে সেল বেসড, মানে ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক। তো আমরা একটু আগে পড়েছিলাম ফ্রেম বেসড, যেটাকে ছিল ফ্রেম রিলে। আর এটা হচ্ছে সেল বেসড, সেখানে এটা হচ্ছে এই কারণে বলতেছে সেল রিলে। আচ্ছা, রিলে শব্দটা কি? রিলে শব্দটা হচ্ছে আমরা জানি ইলেকট্রিক্যালে রিলে বলতে এক ধরনের সুইচ পাওয়া যায়, যেটাকে বলা হয় ম্যাগনেটিক সুইচ। এই ম্যাগনেটিক সুইচটাকে আমরা মানে রিলে বলি। হ্যাঁ, তো এই কারণে এখানে রিলে শব্দটা বলতে আসলে সুইচ বোঝাচ্ছে। তাহলে সেল রিলে বলতে বোঝাচ্ছে এই সুইচিংটা হবে সেল বেসিস, মানে সেলের মাধ্যমে। তো সেলটা কি? এখানে ফিক্স সাইজ ইউনিট। এটিএম এর ভিতরে সেলটা হচ্ছে ফিক্স সাইজ ইউনিট, আর ফ্রেম রিলের ক্ষেত্রে আমার এই ফ্রেমগুলো হচ্ছে ভেরিয়েবল, মানে ডাটা ইউনিট হিসেবে থাকে। আচ্ছা, তো এটিএমটা ডেভেলপ করেছে এটিএম ফোরাম, এবং পরবর্তীতে সেটা আইটিইউটি অ্যাডাপ্ট করে নিছে। আচ্ছা, তো এটিএমটা ডিজাইন করা হয়েছে একটা একটা মানে ব্যাকবোন সুইচিং নেটওয়ার্ক হিসেবে ডিজাইন করা হয়েছে। যে কি করবে? হেটারোজেনাস ট্রাফিককে সে একটা সেম নেটওয়ার্কের মাধ্যমে সে ট্রান্সফার করতে পারবে। ভিডিও, ভয়েস, ডাটা, এগুলো সে মানে সেম স্ট্যান্ডার্ড, মানে নেটওয়ার্ক ফ্রেমওয়ার্কের ভিতরে সে ট্রান্সফার করতে পারবে। আচ্ছা, এই এটিএম ডেভেলপ করা হয়েছে ব্রডব্যান্ড ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক ইনিশিয়েটিভ থেকে। এই ব্রডব্যান্ড ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্কের উদ্দেশ্যটা কী ছিল? আমি ব্রডব্যান্ড কানেকশন দেব এবং সকল ধরনের নেটওয়ার্ককে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে আসবো। ঠিক আছে, তো সেই ইনিশিয়েটিভ থেকেই আসলে এটিএম এর জন্ম। তো এটিএম হচ্ছে ওই ব্যাকবোন নেটওয়ার্কের, মানে যে ব্যাকবোন নেটওয়ার্কটা আমি বলতেছি, একটা কমন প্ল্যাটফর্মের যে নেটওয়ার্কটা আমি বলতেছি, সেই নেটওয়ার্কে সে আসলে মানে মাঝখানের লিঙ্ক হিসেবে কাজ করে। আমরা একটু আগে যখন ফ্রেম রিলের পড়েছিলাম, ফ্রেম রিলের নেটওয়ার্ক আর্কিটেকচারটা যখন দেখেছিলাম, তখন সেখানে দেখেছি যে আসলে ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক কীভাবে মানে একটা ইন্টারনেট এবং লোকাল এরিয়া নেটওয়ার্কের ভিতরে একটা কমিউনিকেশন লিঙ্ক হিসেবে কাজ করে। তো এটিএমটাও সেই সেম। আমার অনেকগুলো নেটওয়ার্ক আছে, মনে করেন ব্রডব্যান্ড ইন্টিগ্রেটেড অনেকগুলো নেটওয়ার্ক আছে। সেই নেটওয়ার্কগুলো মাঝখানে সেই লিঙ্কটা হিসেবে কাজ করবে। এই নেটওয়ার্কটা নিজে একটা লিঙ্ক হিসেবে কাজ করবে। তো এইটা ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি এটিএম, এটা হচ্ছে একটা সুইচিং নেটওয়ার্ক, আর সনেট এটা হচ্ছে আমার একটা ট্রান্সফার নেটওয়ার্ক, মানে হাই স্পিড ডাটা ট্রান্সফারের জন্য নেটওয়ার্ক। তো এই দুটাকে যদি আমি একসাথে কম্বাইন করি, তাহলে এটা হাই স্পিড ইন্টারকানেকশন অফ অল ওয়ার্ল্ডস নেটওয়ার্ক। তার মানে এই দুটা কম্বাইনলি মানে ওয়ার্ল্ডের সকল নেটওয়ার্ককে সে কানেক্ট করতে পারবে। ঠিক আছে, ইনফ্যাক্ট এটিএম ক্যান বি থট অফ এজ এ হাইওয়ে অফ দ্য ইনফরমেশন সুপার হাইওয়ে। তার মানে আমরা ইন্টারনেটকে আমরা কি বলি? ইনফরমেশন সুপার হাইওয়ে বলি। তাহলে এই যে ইন্টারনেটের কানেক্টিভিটিটা আমাকে করে দিচ্ছে এই মাঝখানে যে লিঙ্কটা, এটিএম এই যে নেটওয়ার্কটা, এই কারণে আমরা ওই নেটওয়ার্কটাকে হাইওয়ে বলতে পারি। আচ্ছা, তো এটিএম হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল ইউজ করে। আমরা দুই ধরনের টেকনিক শিখেছি। একটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড আমরা বলতেছি ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক,
আর এটা হচ্ছে কানেকশন লেস লেস সেটাকে বলতেছি ফ্রেম বেস নেটওয়ার্ক, মানে ঠিক আছে, সরি ফ্রেম বেস না, মানে ডাটাগ্রাম নেটওয়ার্ক। একটা হচ্ছে ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক, আর হচ্ছে ডাটাগ্রাম নেটওয়ার্ক। তো ডাটাগ্রাম নেটওয়ার্কটা হচ্ছে কানেকশন লেস লেস মানে টেকনোলজি ইউজ করে। কানেকশন লেস মানে কি, আমার প্যাকেটগুলো আমি পাঠিয়ে দেবো, কোনো সেন্ডার এবং রিসিভারের মধ্যে কোনো ভার্চুয়াল কানেকশন তৈরি করার দরকার নাই। আর ভার্চুয়াল সার্কিট নেটওয়ার্ক কি, সেন্ডার এবং রিসিভারের মধ্যে ভার্চুয়াল একটা সার্কিট তৈরি করা হয় যখন ডাটা কমিউনিকেশনটা হবে। তো এই কারণে এটাকে বলা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড টেকনোলজি, যেহেতু সে ভার্চুয়াল সার্কিটটা ইউজ করতেছে। আচ্ছা, তো আমরা বলেছিলাম এটিএম এবং ফ্রেম ফ্রেম রিলের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? বেসিক পার্থক্যটা হচ্ছে ফ্রেম রিলে হচ্ছে আমার ভেরিয়েবল সাইজড ফ্রেম ইউজ করে, আর এখানে আমার ফ্রেমের সাইজটা হচ্ছে ফিক্সড। ঠিক আছে, মাত্র 53 বাইটের একদম ছোট স্মল একটা সাইজ। আর এই সাইজ মানে এই ফ্রেমের স্ট্রাকচারটাকে আমরা বলতেছি সেল, মানে এই প্যাকেটটাকে আমরা বলতেছি সেল। আচ্ছা, তো এখন আমার যে এটিএম যে নেটওয়ার্কটা ডিজাইন করা হলো, এই ডিজাইন করার জন্য আমার কিছু ডিজাইন গোল ছিল। যারা ডিজাইন করছে তারা ওই ডিজাইন গোলগুলা মেনেই ডিজাইন করেছে। তো এটিএমটা ডিজাইন করা হয়েছে কেন? এটিএমটা ডিজাইন করা হয়েছে একটা ইউনিফাইড হাই স্পিড নেটওয়ার্কিং টেকনোলজি স্টাবলিশ করার জন্য, যে কিনা গ্রোয়িং ডিমান্ড ফর ডাইভার্স সার্ভিসেস, বিভিন্ন ডাইভার্স সার্ভিসেস যেমন ভয়েসও পাঠাতে চাই, ভিডিও পাঠাতে চাই, ডাটা পাঠাতে চাই, সবগুলো একটা সিঙ্গেল নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার মধ্যে যাতে নিয়ে আসা যায়, এইটা হচ্ছে মেইন ডিজাইন গোল ছিল। আচ্ছা, তাহলে আমরা যদি তার ডিজাইন গোলগুলো এইভাবে ভাগ করি, তাহলে সাপোর্ট ফর হেটারোজেনাস ট্রাফিক, তাহলে এটিএমটা অ্যাকচুয়ালি হেটারোজেনাস ট্রাফিকের জন্য ডিজাইন করা হয়েছে। যেমন আমরা ভয়েস যখন ট্রান্সফার করি, তখন ভয়েসের জন্য আমার কনস্ট্যান্ট বিটরেট দরকার। আবার যখন ভিডিও ট্রান্সফার করি তখন ভেরিয়েবল বিটরেট দরকার। আর যখন আমরা ফাইল ট্রান্সফার করি তখন আমার ব্রাস্টি ডাটাটা দরকার। তাহলে দেখেন, এক একটার জন্য এক এক ধরনের টেকনোলজি আমার ইউজ করতে হয়। কিন্তু এই এটিএম কি করছে, সবগুলোকে একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে আসছে, যে কিনা যে কোনো ধরনের ট্রাফিক আমি সেম প্ল্যাটফর্মের ভিতর দিয়ে ট্রান্সফার করতে পারবো। ঠিক আছে, এটাই ছিল আমার একটা বেসিক ডিজাইন গোল ছিল। আচ্ছা, আরেকটা বেসিক ডিজাইন গোল ছিল এটা হাই স্পিড এবং স্কেলেবিলিটি। তো আমরা এটিএমকে মানে আমরা যেটা বলতেছি যে সুইচিং নেটওয়ার্কে, এটিএম তো একটা সুইচিং নেটওয়ার্ক। তো সুইচিং নেটওয়ার্কে আমরা একটা লিঙ্ক হিসেবে কল্পনা করেছিলাম যে আমরা পুরো ইন্টারনেটের সাথে আমার লোকাল এরিয়া যে নেটওয়ার্কটা আছে তার ভিতরে একটা কমিউনিকেশন ব্রিজ তৈরি করবে হচ্ছে এই সুইচিং নেটওয়ার্কটা, রাইট? তো আমার এই সুইচিং নেটওয়ার্কটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যে সে যাতে বাসাবাড়ির একদম স্মল যেই ব্যান্ডউইথের যে ব্রডব্যান্ড কানেকশন আছে, মানে লো স্পিডের লোকাল নেটওয়ার্ক থেকে শুরু করে একদম হাই স্পিডের একেবারে ব্যাকবোন নেটওয়ার্ক পর্যন্ত সে মানে সেই স্পিড প্রোভাইড করতে পারবে, 100 এমবিপিএস থেকে মাল্টিপল জিবিপিএস পর্যন্ত। তার মানে এটা হচ্ছে সুইটেবল ফর ফিউচার অ্যাপ্লিকেশন, যেটা আমার হায়ার ব্যান্ডউইথ দরকার সেই ধরনের ফিউচার অ্যাপ্লিকেশনের জন্য সে যাতে আগে থেকে রেডি থাকে। ঠিক আছে, এবং ইজিলি যাতে তাকে স্কেল করা যায়। আচ্ছা, তারপর আরেকটা ডিজাইন গোল ছিল, আমার এক্সিস্টিং নেটওয়ার্ক যা যা আছে তাকে তো আমি রাতারাতি চেঞ্জ করে ফেলতে পারবো না। তো আমি এমন একটা সুইচিং নেটওয়ার্কটা রাখতে চাই, মানে যেটা হচ্ছে ব্রিজ হিসেবে কাজ করবে এক্সিস্টিং নেটওয়ার্কের ভিতরে, যেই নেটওয়ার্কটা আমার পিএসটিএন ফ্রেম রিলে, তারপর ইথারনেট বা আইপি নেটওয়ার্কসে অলরেডি যারা কানেক্টেড, ঠিক আছে, তাদেরকে কানেক্ট করতে পারবে। অর্থাৎ বর্তমানে এক্সিস্টিং নেটওয়ার্ক সকল ধরনের নেটওয়ার্ক সাপোর্ট করবে। ঠিক আছে, এটা ছিল আরেকটা ডিজাইন গোল। আরেকটা ডিজাইন গোল ছিল কস্ট ইফেক্টিভ ডিপ্লয়মেন্ট। মনে করেন আমি একটা সুইচিং নেটওয়ার্ক তৈরি করলাম, যে সুইচিং নেটওয়ার্কটা আসলে আমার একটা কমিউনিকেশন লিঙ্ক হিসেবে কাজ করবে। সেই সুইচিং নেটওয়ার্কটা যদি অনেক কস্টলি হয়, তাহলে তো এটা তো ইজিলি ডিপ্লয় করা যাবে না। তাহলে আমার এটা যদি ব্যাকবোন নেটওয়ার্কের একটা অংশ হিসেবে আমি মানে স্টাবলিশ করতে চাই, তাহলে এটা কস্ট মানে খুব ইনএক্সপেন্সিভ হতে হবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল, মানে কমিউনিকেশন ডিজাইন। ঠিক আছে, আচ্ছা, আমরা যখন এই চ্যাপ্টারের একদম প্রথম লেকচারটা দেখেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে আমরা যদি ডাটাগ্রাম অ্যাপ্রোচে যাই, ডাটাগ্রাম অ্যাপ্রোচে আমি যখন প্যাকেটগুলো পাঠাবো তখন প্যাকেটগুলোর কোনো ডেডিকেটেড পাথ থাকে না। এখন ডেডিকেটেড পাথ যদি না থাকে, যে প্যাকেটটা কখন পৌঁছাবে ডেস্টিনেশনে সেটা একটা অনিশ্চয়তার ভিতরে থাকা যায়। অর্থাৎ আমার কানেকশনটা সিকিউর না। ঠিক আছে, আমার মানে প্রেডিক্টেবল ডাটা ডেলিভারি আমি পাবো না। তাহলে প্রেডিক্টেবল ডাটা ডেলিভারি পাওয়ার জন্য, মানে আমার সিকিউর কানেকশন হওয়ার জন্য,
ঠিক আছে, একদম ইউনিফর্মলি ডাটা আসবে, ইউনিফর্মলি প্যাকেটগুলো আসবে, ঠিক আছে, তার জন্য আমার কানেকশন ওরিয়েন্টেড কমিউনিকেশন দরকার। তো এটিএমটা যখন ডিজাইন করা হয় তখন ওই মানে এই জিনিসগুলোকে মাথায় রেখে এটিএমটাকে কানেকশন ওরিয়েন্টেড হিসাবে মানে চিন্তা করা হয়েছিল। আচ্ছা, লো ল্যাটেন্সি এবং মিনিমাল মিনিমাল জিটার, ঠিক আছে। তো এটিএম ডিজাইন করা হয়েছে দুইটা জিনিস এখানে। এটিএম ডিজাইন করা হয়েছে ফিক্সড সাইজের সেল। এখন আমার সেল স্ট্রাকচার যখন ফিক্সড, তখন তখন সেল স্ট্রাকচারও ফিক্সড, আমি ভার্চুয়াল কানেকশনও তৈরি করতেছি, মানে আমি আমার পাতও তৈরি করে দিলাম। সেলের স্ট্রাকচারগুলো যখন ফিক্স থাকলো, তখন এক সেলের পর আরেক সেল কত দেরিতে আসবে, ঠিক আছে, রিসিভারের কাছে পৌঁছাবে, সেটা আমি প্রেডিক্ট করতে পারবো। কিন্তু যদি আমার ফ্রেমগুলো ভেরিয়েবল সাইজের থাকে, তাহলে আমার কোন ফ্রেমের পরে কোন ফ্রেম কত সময় লাগবে এই ফ্রেমটা আসতে, আমি এই ফ্ল্যাগ, আমরা ফ্রেমিংয়ে যখন পড়েছিলাম যে ফ্রেমিংয়ে স্টার্টিং এবং এন্ডিং ফ্রেম বুঝাতে ফ্ল্যাগ নামে ইউজ হয়, ফ্ল্যাগ বিট ইউজ হয়। তো ফ্ল্যাগ বিট আমি যদি আমার একটা ফ্রেম স্টার্ট হলো, এন্ডিং কখন হবে আমি পর এন্ডিং ফ্ল্যাগ বিট পাওয়ার আগ পর্যন্ত, ফ্ল্যাগ বিটের যে ফ্ল্যাগ ক্যারেক্টার সেটা পাওয়ার আগ পর্যন্ত আমি ফ্রেম কখন শেষ হয়েছে বলতে পারবো না, ঠিক আছে। তাহলে আমার এখানে পুরো অনিশ্চিত একটা কমিউনিকেশন হচ্ছে। তো আমরা এই কমিউনিকেশনটাকে নিশ্চিত করতে চাই। কেন করতে চাচ্ছি? আমার যাতে লেটেন্সিটা কম হয় এবং খুব ফাস্ট সুইচিং হয়, ঠিক আছে। যেহেতু আমার এটিএম এর সেল স্ট্রাকচারটা খুব ছোট, ঠিক আছে, এবং ইউনিফর্ম সেল স্ট্রাকচার ফিক্সড, সেহেতু আমার এখানে সুইচিংও ফাস্ট হবে, আমার ডাটা ট্রান্সফারটাও প্রেডিক্টেবল হবে, যা আমার ল্যাটেন্সি এবং জিটার এই দুটাকেই কমায় ফেলবে। আচ্ছা, হার্ডওয়্যার বেস সুইচিং ফর হাই পারফরমেন্স। এখন আমি তো এই নেটওয়ার্কটাকে খুব হাই স্পিডি এবং হাই পারফরমেন্সের নেটওয়ার্ক তৈরি করতে চাচ্ছি। তো এখন আমরা যদি মানে সফটওয়্যার বেসড মানে কমিউনিকেশন সুইচিং টেকনোলজি ইউজ করি, তা সফটওয়্যারে গিয়ে আমার প্রসেসিং হয়, সেই প্রসেসিংয়ের কারণে বেশ কিছু সময় নষ্ট হয়, ঠিক আছে। সেই সময়টাকে কমানোর জন্য আমার সফটওয়্যারের উপর ডিপেন্ডেন্সি কমায়া আমার হার্ডওয়্যারের উপর ডিপেন্ডেন্সি বাড়ানোর একটা ডিজাইন গোল ছিল, যে এটিএম ওয়াজ ডিজাইন উইথ দ্য গোল অফ মিনিমাইজিং সফটওয়্যার ওভারহেড বাই পারফর্মিং মোস্ট সুইচিং অপারেশন ইন ডেডিকেটেড হার্ডওয়্যার ফর হাই স্পিড অ্যান্ড পারফরমেন্স। এটা ছিল আরেকটা ডিজাইন গোল। তো এই এটিএম এর ভিতরে আমার ডিজাইন গোলটা খুবই ইম্পর্টেন্ট একটা মানে পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, নেক্সট, আমার তো সুইচিং নেটওয়ার্ক ছিলই, ফ্রেম রিলেটেড নেটওয়ার্ক, তাহলে আমি এটিএম এ কেন আসলাম, রাইট? তার মানে এটিএম এ আসার উদ্দেশ্যগুলো আমাকে আগে বুঝতে হবে, কেন আমি এটিএম এ আসছি, এটিএম এর প্রয়োজনীয়তা কেন ছিল আমার ব্যাকবোন নেটওয়ার্ক হিসাবে। তা আমরা জানি আর্লি ডেজে যখন নেটওয়ার্কিংটা হইতো, তখন আমরা বিভিন্ন ধরনের ট্রাফিক ট্রান্সফার করার জন্য বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ইউজ করতাম। যেমন আমরা যখন ভয়েসটা কি একটু আগে আমরা বলছিলাম যে ভয়েস হচ্ছে আমার কনস্ট্যান্ট বিট রেটের ডাটা, আর ভিডিও কি ভেরিয়েবল বিট রেটের ডাটা, ঠিক আছে। এবার ব্রাশটি ডাটা কি ফাইল ট্রান্সফারের জন্য আমার ব্যবহার করা হয়। তাহলে এখন আমি যেটা বলতেছিলাম যে এটিএমটা আমার কেন দরকার, এটিএম দরকার হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ডাটা বিভিন্ন নেটওয়ার্কে আগে পাঠাতাম। যে আমরা ভয়েস মানে ফিক্স রেট যখন ছিল, তখন হচ্ছে সার্কিট সুইচড যে নেটওয়ার্কগুলো ছিল, সেখানে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করে এগুলো পাঠাতাম। এখন ভয়েস মানে কি আমার ডাটা রেট ফিক্সড মানে কি আমি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করলে আমার প্রতিটা চ্যানেল সেম ব্যান্ডউইথ পাবে, ঠিক আছে। কারণ টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং আমরা কি করি, আমরা কমিউনিকেশন চ্যানেলটাকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট করি বিভিন্ন টাইম স্লটে, এবং সেখানে আমরা প্যাকেটগুলোকে মানে বসাই, সেটা আমরা একটু পরে দেখবো, সমস্যা নেই। আচ্ছা, আর যখন আমি ডাটা পাঠাতাম, ডাটাটা হচ্ছে আমার ভেরিয়েবল ফ্রেম সাইজ যখন ভেরিয়েবল হয়, তখন আমরা প্যাকেট সুইচ নেটওয়ার্কের মাধ্যমে পাঠাই। কারণ আমার ডাটা রেট ডিফারেন্ট হলে আমার ফ্রেম রিলে যেই মেথডটা আছে সেটা হচ্ছে তার জন্য সুইটেবল। কেন সুইটেবল? কারণ হচ্ছে ফ্রেম রিলে হচ্ছে আপনার ভেরিয়েবল বিট রেট ইউজ করে, এবং সেখানে হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সিং ইউজ হয়। স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সিং হচ্ছে ডাইনামিক্যালি ব্যান্ডউইথটাকে সে অ্যালোকেট করতে পারে। আচ্ছা, তা এটিএম এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এই যে আমার ক্যাপাবল অফ সাপোর্টিং অল টাইপ অফ ট্রাফিক,
তাহলে এই যত ধরনের ট্রাফিক আছে সব সে সাপোর্ট করতে পারবে, তার জন্য আমার সেপারেট নেটওয়ার্কের দরকার হবে না, উইথ হাই এফিসিয়েন্সি, লো ল্যাটেন্সি অ্যান্ড গ্যারান্টেড কোয়ালিটি অফ সার্ভিস। তাহলে এটা ছিল আমার এটিএমের প্রয়োজনীয়তা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি সেল রিলে এবং ফ্রেম রিলে এই দুইটার ভিতরে যদি আমরা একটা তুলনা করি, এই প্রশ্নটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমরা যদি এটার সাথে মানে এটাকে একটু তুলনা করি, দেখেন ফ্রেম রিলে এই যে প্যাকেট সুইচিং টেকনোলজি, রাইট? আমরা একটু আগে বলেছিলাম যে ফ্রেম রিলে পড়ার সময় সেটা একটা প্যাকেট সুইচিং টেকনোলজি। এটা কি করে? ভেরিয়েবল লেন্থের ফ্রেম ইউজ করে। আর এটিএম অন দ্য আদার হ্যান্ড কী করে? এটাও একটা সুইচিং টেকনোলজি, যেটা হচ্ছে আমার ফিক্সড সাইজ সেল ইউজ করে, আর যেটাকে আমরা বলতে সেল রিলে, ঠিক আছে। তাহলে সেখানে ডাটা ইউনিটগুলো ফিক্সড সাইজের সেলে ভাগ করা হয়, যেগুলো প্রত্যেকটা হচ্ছে 53 বাইট। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, ফ্রেম রিলে হচ্ছে ভেরিয়েবল লেন্থে ফ্রেম ইউজ করে, যেটা ফ্লেক্সিবল ফ্রেম সাইজ সুইটেবল ফর ব্রাস্টি ডাটা, হাউএভার ইট ক্যান নট গ্যারান্টি কনসিস্টেন্ট ডেলিভারি অ্যান্ড জিটার। তাহলে সে জিটারটাকে কনসিস্টেন্ট রাখতে পারে না, তারপর ডেলিভারিটাও কনসিস্টেন্ট রাখতে পারে না, ঠিক আছে। এখন আমার বর্তমান বিশ্বে আমি হাই স্পিড ডাটা চাই, রিয়েল টাইম, যে আমরা এখন ভিডিও ব্লগিং এগুলো করি, তো এগুলোর জন্য আমার কি দরকার, বা আমি লাইভ টেলিকাস্ট যদি করতে চাই তাহলে রিয়েল টাইম কমিউনিকেশন দরকার। এখন আমার যদি ফ্রেমগুলো থাকে ডিফারেন্ট সাইজের, তাহলে আমার ডাটাগুলো তো আনপ্রেডিক্টেবল ডাটাতে আমি মানে আনপ্রেডিক্টেবল ডাটা যদি হয়, তাহলে আমি ওই নেটওয়ার্কের ভিতর দিয়ে আমি রিয়েল টাইম ডাটাকে ট্রান্সফার করার জন্য এই নেটওয়ার্কটা সুইটেবল হবে না। এই কারণে এটা হচ্ছে ফ্রেম রিলের ব্যর্থতা। তো এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে যদিও আমার মানে ডাটাগুলো প্রেডিক্টেবল না, যেহেতু ফ্রেমের সাইজ ডিফারেন্ট, বাট তার স্পিড বেশি ছিল। তার মানে আমরা এখন এই ট্রেড অফটা কীভাবে করব? মানে আমি আবার একটু বলি, ফ্রেম রিলে কী করতো? ফ্রেম রিলে হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সিং ইউজ করে। সেটা হচ্ছে আমার প্রয়োজন অনুসারে ব্যান্ডউইডটাকে সে বাড়াইতে কমাইতে পারে ফ্রেম সাইজ অনুসারে। তো সেটা যদি করে, তাহলে এটা অবশ্যই আমার জন্য হাই স্পিড মানে একটা মেকানিজম। কিন্তু তার সমস্যা হচ্ছে, যেহেতু তার ফ্রেম সাইজ ডিফারেন্ট, সেহেতু তার বিট রেটও ডিফারেন্ট। বিট রেট যদি ডিফারেন্ট হয়, তাহলে আমার রিসিভারের কাছে যে ডাটাটা পৌঁছাবে, সেই ডাটাটা আনপ্রেডিক্টেবল অবস্থায় থাকবে। তো আনপ্রেডিক্টেবল ডাটা রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য তো প্রযোজ্য না, রাইট? তো এখন তাহলে আমার একদিকে হচ্ছে হাই স্পিড, আর হচ্ছে আনপ্রেডিক্টেবল, তাই দুইটার ভিতরে ট্রেড অফ কীভাবে করতে পারি? তো এটিএম হচ্ছে এই ট্রেড অফটা করছে। কীভাবে করছে? এটিএম হচ্ছে সেল রিলে টেকনোলজি ইউজ করে, যেখানে আমার সেল সাইজগুলো হচ্ছে খুবই ছোট। এখন যেহেতু সাইজগুলো ইউনিফর্ম, সবগুলা ফিক্সড, সেহেতু সে প্রেডিক্টেবল এবং ফাস্ট সুইচিংটা করতে পারে, ঠিক আছে। এবং এই কারণে সেটা রিয়েল টাইম ট্রাফিকের জন্য খুবই উপযোগী। আচ্ছা, এখানে আরেকটা কথা বলছে যে ফিক্সড সাইজ অফ দ্য এটিএম সেল এনশিওর দ্যাট নো সিঙ্গেল ট্রান্সমিশন ক্যান মনোপোলাইজ দ্য নেটওয়ার্ক। এটা আমরা যখন ওই মাল্টিপ্লেক্সিংটা দেখব, তখন আমি এটা বুঝতে পারবো, যে অর্থাৎ একটা বড় 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 সাইজের ফ্রেম যাতে আমার ছোট সাইজের ফ্রেমকে আননেসেসারিলি টাইম দিলে না করায়। হ্যাঁ, এটা মাল্টিপ্লেক্সিংয়ে গিয়ে আমরা দেখব এই কথাটা মেনে। আচ্ছা, টিডিএম ইন ফ্রেম রিলে ভার্সেস এটিএম। এখন এটিএম এবং ফ্রেম রিলেতে যদি আমরা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করি, তাহলে আসলে জিনিসটা কি ঘটে সেটা একটু আমরা দেখি। যে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং কি? এটা হচ্ছে একটা মেথড যেটা কি করে, আমার কমিউনিকেশন চ্যানেলের টাইমকে ডিভাইড করে ইকুয়াল স্লটে, ঠিক আছে, অনেকগুলো ইকুয়াল স্লটে ডিভাইড করে। এবং আমার যেই আমি এটা একটু দেখি। হ্যাঁ, আমার এখানে যে সেন্ডারের চ্যানেলগুলো আছে, সেই সেন্ডারের চ্যানেলগুলো থেকে আমরা অনেকগুলো ডাটা ব্লকে ভাগ করি। এই প্রত্যেকটা ব্লক থেকে আমি ইউনিফর্মলি প্রথম সেন্ডার থেকে আনলাম, পরেরটা দ্বিতীয় সেন্ডার থেকে আনলাম, পরেরটা তৃতীয় সেন্ডার থেকে আনলাম। এরকম আমি কি করি, এই ডাটা ব্লকগুলোকে এরকম বিভিন্ন টাইম স্লটে ভাগ করি এবং টাইম স্লটে একটার পর একটা প্লেস করি। প্রথমে চ্যানেল 1, তারপর চ্যানেল 2, তারপর চ্যানেল 3, তারপর আবার চ্যানেল 1, চ্যানেল 2, চ্যানেল 3। এইভাবে আমরা টাইম স্লটে ইউনিফর্মলি সাজায়া ডাটাটা ট্রান্সফার করি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংয়ে। হ্যাঁ,
এটা হচ্ছে আমার কমন মাল্টিপ্লেক্সিংয়ের যে ইয়াটা মানে কনসেপ্টটা। আচ্ছা, এখন আমরা যদি টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং করি, আমরা তো প্রত্যেকটা চ্যানেলকে ইকুয়াল স্লট দিচ্ছি, তার মানে আমরা প্রত্যেকটা চ্যানেলের মধ্যে আমি ব্যান্ডউইডটাকে ইকুয়ালি ভাগ করে দিছি, ঠিক আছে? তাহলে এটা কি ফ্রেম রিলের জন্য সুইটেবল না? কেন ফ্রেম রিলের জন্য সুইটেবল না? কারণ মনে করেন একটা ফ্রেম রিলে নেটওয়ার্কে দুইটা চ্যানেল আছে, ঠিক আছে? একটা চ্যানেল হচ্ছে ফ্রেম সাইজ হচ্ছে একটু বড়, আর একটা চ্যানেলের ফ্রেম সাইজ হচ্ছে ছোট। টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংয়ে কী ঘটে? ইকুয়াল টাইম স্লটে ভাগ করে। এখন মনে করেন এই মানে এই সাইজের ফ্রেমটা আমি প্রথম টাইম স্লটে দিলাম। তো এই প্রথম টাইম স্লটে দিলে সে মানে কতটুকু টাইম সে নিবে, আর পরেরটা সেল মনে করেন সেল সাইজ খুব ছোট, মানে ফ্রেম সাইজ খুব ছোট, সেটা আমি এখানে দিলাম। তো সে কতটুকু টাইম নিবে? তাহলে দুইটার ভিতরে টাইমের ডিস্ট্রিবিউশনটা তো ইউনিফর্ম হইল না, ঠিক আছে? তার মানে এই ফ্রেম রিলেটা এই টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করার জন্য সুইটেবল না। হ্যাঁ, কেন সুইটেবল না? কারণ আমি যদি প্রথম মনে করেন বড় যে ডাটাটার ফ্রেম সাইজ বড়, সেই ডাটাটা যতটুকু টাইম নেবে দেখা যাবে আননেসেসারিলি আরেকটা ডাটাকে সে বসায় রাখছে, ঠিক আছে? তো এটা একটা সমস্যা ফ্রেম রিলে, এই কারণে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংয়ের জন্য সুবিধা না। তাহলে ইনস্ট্যান্ট ফ্রেম রিলে কী করে? আমরা আগেই বলছিলাম যে স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সিং ইউজ করে, যেটা ব্যান্ডউইথের ডাইনামিক অ্যালোকেশন সাপোর্ট করে অন ডিমান্ড, ঠিক আছে? তাহলে এখন যেটা আমার ডাইনামিক অ্যালোকেশন সাপোর্ট করতেছে সেটা কিন্তু টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংয়ের থেকে ইফিসিয়েন্ট হবে। হ্যাঁ, কিন্তু ইফিসিয়েন্ট হইলেও যেহেতু আমার ডাটাটা প্রেডিক্টেবল না, সেহেতু এটা রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য প্রযোজ্য না। কারণ আমার রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমার ভেরিয়েবল ডিলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। তাইলে আমরা কি করতে পারি? দেখেন, এটিএম কি করে? ফিক্সড সাইজের সেল ইউজ করে, যা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংয়ের জন্য খুবই উপযোগী। আমরা যদি দেখি, এই হচ্ছে সেই ফিক্সড সাইজের সেল, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা যদি ফিক্সড সাইজের সেল হয়, তাহলে প্রত্যেকটা সেল, প্রতিটা চ্যানেল থেকে প্রতিটা সেল সমান টাইম নেবে, যেটা আমরা প্রত্যেকটা টাইম স্লটে ইকুয়ালি ডিভাইড করতে পারবো। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে ফিক্সড সাইজ সেল এটা সুইটেবল ফর টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং অ্যান্ড ইজ ইনকর্পোরেটেড অ্যাট ফিজিক্যাল লেয়ার। তাই ফিজিক্যাল লেয়ার এটিএমের ফিজিক্যাল লেয়ারে আমরা এই টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা ইমপ্লিমেন্ট করেছি। আচ্ছা, এখন এটিএমের উপরে যে লেয়ারগুলো আছে সেই লেয়ার কিন্তু আবার স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সিংও সাপোর্ট করে। স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সিংয়ের ওই যে একটা সুবিধা ছিল যে আমরা ডাইনামিক অ্যালোকেট ব্যান্ডউইথকে ডাইনামিক অ্যালোকেট করতে পারবো। তাহলে এটিএম কি করতেছে? এই দুইটার ভিতরে ট্রেড অফ করতেছে, করে একটা হাইব্রিড অ্যাপ্রোচ তৈরি করছে। সেটা হচ্ছে মানে এই দুইটাকে একসাথে কম্বাইন করে হাইব্রিড অ্যাপ্রোচ তৈরি করা হয়েছে, যেটা ইফিসিয়েন্সি স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সিংয়ের ইফিসিয়েন্সিটাকে ব্যবহার করছে এবং প্রেডিক্টেবিলিটি, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংয়ে প্রেডিক্টেবিলিটি ইউজ করছে। তাহলে এই দুইটা কনসেপ্ট একসাথে ইউজ করার ফলে এটিএমটা কি হয়েছে? ইন্টিগ্রেটেড সার্ভিসের জন্য হাইলি সুইটেবল হয়েছে। আচ্ছা, এটিএমের মাল্টিপ্লেক্সিংটা কীভাবে কাজ করে সেটা একটু দেখি। এটিএম হচ্ছে অ্যাসিনক্রোনাস টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করে, ঠিক আছে? তো যেহেতু অ্যাসিনক্রোনাস টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং ইউজ করে, এই কারণে এটার নাম হয়েছে অ্যাসিনক্রোনাস ট্রান্সফার মোড। আচ্ছা, তাহলে এই মাল্টিপ্লেক্সিংটা কী করে? আমার চ্যানেলের যে টাইমটা আছে, সেই টাইমিংয়ের ডায়াগ্রাম মনে করেন টাইমিংটাকে সে ইকুয়াল স্লটে ভাগ করে। মনে করেন আমার এখানে এই স্লটগুলোর সাইজ কতটুকু হবে? স্লটগুলোর সাইজ হবে, আমরা যেহেতু এটিএম বলতেছি, এটিএমের সেল সাইজ ফিক্সড, একটা সেল যাইতে যতটুকু সময় নেবে স্লটগুলোর সাইজ হবে ঠিক ততটুকু, ঠিক আছে? তাহলে এখন এখানে মাল্টিপ্লেক্সিংটা কী হচ্ছে? আমার বিভিন্ন চ্যানেল থেকে আমরা ওই যে সেল সাইজের সমান পরিমাণ স্লটে ভাগ করলাম, টাইম স্লটে ভাগ করলাম। প্রথমে আমি 1 নম্বর চ্যানেল থেকে নিলাম, তারপর 2 নম্বর চ্যানেল থেকে নিলাম, তারপর 3 নম্বর চ্যানেল থেকে নিলাম, আবার 1 নম্বর চ্যানেল থেকে আমি সেলগুলো নিলাম, আবার 2 নম্বর চ্যানেল, আবার 3 নম্বর চ্যানেল। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার যদি কোনো চ্যানেলে কোনো এমটি সেল থাকে, এমটি সেল বলতে কি বোঝাচ্ছে? এমটি সেল মানে হচ্ছে এই ডাটাটা মনে করেন এক সেল পরে স্টার্ট হয়েছে, তাহলে আমার এই সেলটা কি একটু খালি যাবে না? তো এমটি সেল যদি পায়, যে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং টেকনোলজিতে আমার মানে এটিএমের টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং টেকনোলজিতে এই এমটি সেলটা একদম লাস্টে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে? সেটা কীরকম? যেমন আমরা A1, প্রথমে A1 আসলো, A1-এর পরে আমার এটা এমটি সেল, তো এমটি সেল যখন হবে তখন সে পরবর্তী চ্যানেলে ডাইরেক্ট চলে যাবে, চলে গিয়ে এখানে A1-এর পরে আসবে C1-এর পরে আবার রিপিট করে A2 আসবে, তারপর B1, তারপর C2, তারপর আবার রিপিট করে A3, তারপর B2, তারপর C3।
এইভাবে হচ্ছে আমার টাইম স্লটে হচ্ছে অ্যালোকেট করা হবে আমার ডাটাগুলো, ঠিক আছে, মানে সেলগুলো। আর যেটা আমার এমটি স্লট ছিল সেটা আমার একদম সিরিয়ালের লাস্টে চলে আসবে। তাহলে আমার এমটি স্লট কিন্তু এখানে কোনো প্রবলেম না, সে যেহেতু সিরিয়ালের লাস্টে চলে আসছে তাহলে আমার ডাটা ফ্লোটা হচ্ছে ইউনিফর্মই হচ্ছে। ঠিক আছে, এতটুকু ছিল যে এটিএম কি এবং বেসিক এটিএম এর ধারণা, এটিএম এর ডিজাইন গোল এবং এটিএম এর কীভাবে মাল্টিপ্লেক্সিং হয় সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। থ্যাংক ইউ।